গাইস, ওয়েলকাম টু PRC ফাউন্ডেশন। আমাদের চ্যানেলটা সম্পূর্ণরূপে নতুন একটা চ্যানেল। আমাদের উদ্দেশ্যটা আমরা আমাদের ট্রেলারে বলে দিয়েছি যে এটা সম্পূর্ণরূপেই এডুকেশনটাকে এক্সপান্ড করার জন্য, শিক্ষাটাকে প্রসার করার জন্য। এবং আমাদের লেকচারের যে কোয়ালিটিগুলো হবে সেটা হচ্ছে ইংলিশ লিটারেচারের উপরে বাইলিঙ্গুয়াল সিস্টেমে, অর্থাৎ বাংলা এবং ইংরেজির একটা সুন্দর মিক্সচার থাকবে, একটা মিশ্রণ থাকবে, যাতে করে আমরা আমাদের মাতৃভাষাতেও সমৃদ্ধ হতে পারি এবং আমাদের যে উদ্দেশ্য ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসাবে স্পিকিং লিসেনিং পাওয়ারটা বৃদ্ধি করা, সেটাতেও আমরা যেন সমৃদ্ধ হতে পারি। তো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মূল আলোচনার বিষয়ে চলে যাই। মাইসেলফ গোলাম মাওলা। আজকে আমরা কথা বলবো 20th সেঞ্চুরি নভেল নিয়ে। 20th সেঞ্চুরি নভেল একটা গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে D.H. লরেন্সের সানস অ্যান্ড লাভার্স। D.H. লরেন্স, D.H. ডি বলতে বোঝায় হচ্ছে ডেভিড আর এইচ হচ্ছে হার্বার্ট। তাহলে D.H. লরেন্স এর পূর্ণ নাম হচ্ছে ডেভিড হার্বার্ট লরেন্স। ডেভিড হার্বার্ট লরেন্স এর বায়োগ্রাফি বা ডিউরেশন, লাইফ ডিউরেশন যেটা, সেটা প্রত্যেকটা শিক্ষার্থীর একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পরীক্ষায় যখন এটাকে উপস্থাপন করা হয়, সেক্ষেত্রে এক্সামিনাররা এটাকে একটা এক্সট্রা আউটপুট হিসাবে কনসিডার করে থাকে এবং একটা এক্সট্রা অ্যাট্রাকশন তৈরি করতে সক্ষম হয়। সুতরাং D.H. লরেন্স এর লাইফ ডিউরেশনটা শিক্ষার্থী হিসাবে মনে রাখতে হবে আমাদেরকে। D.H. লরেন্সের লাইফ ডিউরেশন হচ্ছে 1885 to 1930। ওয়ান্স এগেন আমি আবার বলছি, 1885 থেকে 1930 সাল পর্যন্ত D.H. লরেন্সের লাইফ ডিউরেশন। সানস অ্যান্ড লাভার্স এই উপন্যাসের টাইটেলটা থেকে আমরা বুঝতে পারছি সানস, সানস বলতে একাধিক পুত্র সন্তান, আর লাভার্স বলতে তার পুত্র সন্তানরাই লাভারের ভূমিকা এখানে কাজ করছে। এখানে শিক্ষার্থীদেরকে সুবিধার জন্য বলে দিচ্ছি যে যে কোনো ধরনের লিটারেচারকে অ্যানালাইসিস করতে হবে প্রথমত নিজের জীবন থেকে, তারপরে তার সমাজ ব্যবস্থায় সাথে সেটাকে ম্যাচ করতে হবে, দেখতে হবে যে এই ধরনের কোনো বিষয় আছে কিনা। যদি সমাজ ব্যবস্থায় না থাকে তাহলে সারা দেশকে ম্যাচ করতে হবে, আর যদি সারা দেশে না থাকে তাহলে পুরো ওয়ার্ল্ডের সাথে এর যে পার্সপেক্টিভ, অর্থাৎ যে দিকগুলোর উপরে উপন্যাসে ফোকাস করেছেন, উপস্থাপন করেছেন, সেগুলোকে মেলাতে হবে। আর একটা উপন্যাসে ভালো দক্ষতা অর্জন করার জন্য চারটা দিক মনে রাখতে হবে। প্রথম নম্বর হচ্ছে উপন্যাসটা কোন ব্যাকগ্রাউন্ডে লেখা হয়েছিল, কোন পিরিয়ডে লেখা হয়েছে, কোন যুগে, এবং সেটার জন্য যে কি ধরনের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ছিল উপন্যাসিকের উপরে, সেই জিনিসটা সর্বপ্রথম অ্যানালাইসিস করতে হবে বা জানতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। কেন্দ্রীয় চরিত্রগুলো, উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র আছে, সেই কেন্দ্রীয় চরিত্রগুলোর উপরে একটা দক্ষতা, একটা কি বলে, এগুলোকে পজেস করতে হবে, অর্জন করতে হবে। তিন নম্বর হচ্ছে উপন্যাসটার থিমস বা সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তুগুলো ভালোভাবে জানতে হবে। আর চতুর্থ নম্বর ব্যাপার হচ্ছে সামারি। তো আমরা সর্বপ্রথম এটা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু আলোচনা করি। সানস অ্যান্ড লাভার্স এই উপন্যাসটা হচ্ছে D.H. লরেন্সের তৃতীয় প্রকাশিত উপন্যাস। এই উপন্যাসটা প্রথম প্রকাশিত হয় 1913 সালে। 1913 সালে এই উপন্যাসটা প্রথম প্রকাশিত হয়। আমরা D.H. লরেন্সের লাইফ ডিউরেশন থেকে দেখতে পাচ্ছি যে তার জন্ম হচ্ছে 1885 সাল এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1930 সালে। তো এই উপন্যাসটা, যেহেতু এই উপন্যাসটার জেনারটা যদি বিশ্লেষণ করা যায়, তাহলে এটা একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল নভেল, অর্থাৎ এখানে উপন্যাসিকের জীবনের অর্ধেক সময়টাকে উপস্থাপন করা হয়েছে। সেমি অটোবায়োগ্রাফিক্যাল নভেল বলতে জীবনের অর্ধেক সময়টাকে উপস্থাপন করা। তা D.H. লরেন্স এই উপন্যাসে তার জীবনের ইনফেন্সি থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে তার আর্লি 20s পর্যন্ত যে ঘটনাচক্র তার লাইফে, তার জীবনে ঘটেছে, সেই জিনিসগুলোকে তিনি এখানে তুলে ধরেছেন এবং এখানে উপস্থাপন করেছেন। D.H. লরেন্স এই উপন্যাসে যে ব্যাকগ্রাউন্ড দিক থেকে যেটা দেখা যাচ্ছে যে পৃথিবী ছিল উত্তাল, কারণ প্রথম বিশ্বযুদ্ধের ঠিক
কিছু অংশ পূর্বে তিনি এই উপন্যাসটা প্রকাশ করেন। এই উত্তাল পৃথিবীতে তার যে কি ধরনের মন মানসিকতা মানুষের বিরাজ করছিল, সমাজের পারিপার্শ্বিক অবস্থাটা কি ছিল, সেগুলো তিনি এই উপন্যাসে উপস্থাপন করেছেন তার নিজের আত্মজীবনীর মাধ্যমে। ব্যাকগ্রাউন্ডের পরে এবার আমরা চলে আসি হচ্ছে উপন্যাসের থিমস, যে থিমসগুলো নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন। তো থিমস আলোচনা করার পূর্বে একটা বিষয় জানতে হবে যে 20th সেঞ্চুরিতে একজন ফেমাস সাইকো অ্যানালিস্ট যিনি সিগমন্ড ফ্রয়েড, তিনি ডিএস লরেন্সের উপরে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। ডিএস লরেন্স সিগমন্ড ফ্রয়েডের ইডিপাস কমপ্লেক্স বা ওডিপাস কমপ্লেক্স যে আইডিয়াটা ছিল, সেই আইডিয়াটা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। ডিএস লরেন্স এই উপন্যাসে মূলত 4টা বিষয়ের উপরে ফোকাস করেছেন। প্রথম নম্বর ব্যাপারটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। তো হোয়াট ইজ ইডিপাস কমপ্লেক্স? অ্যাকর্ডিং টু দ্য সাইকোঅ্যানালিস্ট সিগমন্ড ফ্রয়েড, ইডিপাস কমপ্লেক্স হচ্ছে পুত্র সন্তানের প্রতি মায়ের যে একটা সেনজেশনাল রোমান্টিক আকর্ষণ এবং কন্যা সন্তানের উপরে পিতার যে একটা রোমান্টিক বা সেনজেশনাল আকর্ষণ, এই আকর্ষণটাকে ইডিপাস কমপ্লেক্স হিসাবে সিগমন্ড ফ্রয়েড ব্যাখ্যা করেছেন বা আখ্যায়িত করেছেন। ইডিপাস কমপ্লেক্সের এই টার্মটা সিগমন্ড ফ্রয়েড যেখান থেকে নিয়েছেন সেটা হচ্ছে মিথোলজিক্যাল যে রেফারেন্স রয়েছে। আমরা জানি সফোক্লিসের একটা বিখ্যাত ট্র্যাজেডি রয়েছে, যে ট্র্যাজেডিটা হচ্ছে কিং এডিপাস, যেখানে সফোক্লিস ফুটিয়ে তুলেছেন যে আনইনটেনশনালি, অনিচ্ছাকৃতভাবে ইডিপাস, কিং এডিপাস কিভাবে তার পিতাকে হত্যা করলো এবং তার মাকে ঘটনাচক্রে অনিচ্ছা থাকা সত্ত্বেও সিক্রেটলি অজান্তেই বিয়ে করলো এবং তার সাথে দীর্ঘ একটা সংসার, সন্তান জন্ম, এই সমস্ত বিষয়গুলো। তো ইডিপাস কমপ্লেক্স বলতে বোঝানো হয় সামাজিক ব্যবস্থায় একটা সিক্রেট বা গোপনীয় আকর্ষণ পুত্র সন্তানের মায়ের উপরে, এবং বা মায়ের আকর্ষণ পুত্র সন্তানের উপরে, পিতার আকর্ষণ কন্যা সন্তানের উপরে। ইডিপাস কমপ্লেক্সের এই টার্মটাকে আমরা যদি আরেকটু ব্রড বা বিস্তারিত করে দেখি, তাহলে যেটা দেখতে পাবো, সমাজ ব্যবস্থায় যদি এরকম হয় যে আন্টির উপরে নিফিউ এর আকর্ষণ, অর্থাৎ খালা, মামি, চাচি, এগুলোর উপরে যে ভাতিজা, এদের যে আকর্ষণ, এই বিষয়গুলো ইডিপাস কমপ্লেক্সের মধ্যে চলে আসে। তাহলে ফার্স্ট থিমটা যেটা এই উপন্যাসে, সেটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। নাও দ্য সেকেন্ড থিম, এই উপন্যাসের সেকেন্ড থিম হচ্ছে বন্ডেজ। বন্ডেজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বন্ধন, একজন আরেকজনের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের উপরে আলোকপাত করা হয়েছে। থার্ড নাম্বার থিম এই উপন্যাসের হচ্ছে দ্য কন্ট্রাডিকশনস অ্যান্ড দ্য অপোজিশনস। দ্য কন্ট্রাডিকশনস অ্যান্ড অপোজিশনস, এই দুইটা শব্দের অর্থ অলমোস্ট সেম। এটা দ্বারা আমরা জানি যে বিপরীত অবস্থা বা বৈপরীত্য। উপন্যাসিক এখানে থিমেটিক ভ্যালিডিটিটাকে আরো বেশি জোর দেওয়ার জন্য, বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটারটাকে জোর দেওয়ার জন্য তিনি এই দুইটা শব্দ সিনোনিম পাশাপাশি ব্যবহার করেছেন। নাম্বার 4, চতুর্থ নাম্বার, এই উপন্যাসে যে থিমটাকে ফুটিয়ে তোলা হয়েছে নেচার অ্যান্ড ফ্লাওয়ার্স। নেচার অ্যান্ড ফ্লাওয়ার্স, আমরা জানি যে নেচার মিন্স রোমান্টিসিজম, সেনজেশনাল বিউটি, অ্যাট্রাকশন, এই জিনিসগুলো হচ্ছে নেচার। আর ফ্লাওয়ার্স হচ্ছে, ফ্লাওয়ার্স অলওয়েজ সকল সমাজে সকলের কাছে ফ্লাওয়ার্স হচ্ছে সিম্বল অফ বিউটি, সিম্বল অফ অ্যাট্রাকশন। সো এই উপন্যাসে আমরা নেচার অ্যান্ড ফ্লাওয়ার্স এর ব্যাপকভাবে তিনি এখানে ফুটিয়ে তুলেছেন, যেটার মাধ্যমে সেনজেশনাল লাভ অ্যাফেয়ার গুলোকে আরো বেশি ফুটিয়ে তোলা সম্ভব। নাও উই গোনা ডিসকাস দ্য মেজর ক্যারেক্টার্স অফ দ্য নভেল। এই উপন্যাসটার প্রধান চরিত্রগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। একজন মানুষ তার জন্ম থেকে শুরু করে 23 বছরের জীবনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা এবং মানুষের সাথে সাক্ষাৎ করে থাকেন। তো এই উপন্যাসে অসংখ্য চরিত্র আছে, সকল চরিত্রগুলো একইভাবে গুরুত্বপূর্ণ না। আমরা প্রধান চরিত্রগুলো নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে বেসিক্যালি দুইটা পরিবারের কথা এই উপন্যাসটাতে বেশি আলোচিত হয়েছে। একটা হচ্ছে মোরেল ফ্যামিলি, MOREL, মোরেল ফ্যামিলি, আর একটা হচ্ছে লিভার ফ্যামিলি, LEIVER, লিভার ফ্যামিলি। অর্থাৎ যে চরিত্রগুলো শেষে আমরা মোরেল পাবো, সেই চরিত্রগুলো হচ্ছে মোরেল ফ্যামিলি অন্তর্ভুক্ত, আর যে চরিত্রগুলো শেষে আমরা লিভার পাবো, সেই চরিত্রগুলো হচ্ছে
লিভার ফ্যামিলির অন্তর্ভুক্ত। এই উপন্যাসের প্রোটাগনিস্ট বা সেন্ট্রাল ক্যারেক্টার এর নাম হচ্ছে পোল মোরেল। সেন্ট্রাল ক্যারেক্টারের নাম হচ্ছে পোল মোরেল। পোল মোরেল পোল মোরেল হচ্ছে উপন্যাসের সেন্ট্রাল ক্যারেক্টার। পোল মোরেল তার ইনফেন্সি থেকে শুরু করে আর্লি 20s পর্যন্ত, আর্লি 20s বলতে আমরা 20 থেকে 24 বছর বয়স পর্যন্ত বুঝে থাকি আর্লি 20s। মিড 20s যদি বলা হতো তাহলে 25 ইয়ার্স হতো, আর যদি লেটার 20s বলা হতো তাহলে 26 টু লেস 30, এটা হলো লেটার 20s এ হতো। তাহলে পোল মোরেল হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার, এবং পোল মোরেলের ইনফেন্সি থেকে আর্লি 20s পর্যন্ত যে লাইফ চক্র, যে ঘটনা, সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। সেকেন্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে এই উপন্যাসের গার্টুট মোরেল। গার্টুট মোরেল এই উপন্যাসের পোল মোরেলের মা হচ্ছে গার্টুট মোরেল। গার্টুট মোরেল এই উপন্যাসের দ্বিতীয় প্রধান চরিত্র, কারণ পোল মোরেলের পরেই উপন্যাসে গার্টুট মোরেল সম্পর্কে সবচেয়ে বিস্তারিতভাবে আলোচনা বা কথা এসেছে। এখানে একটা কথা বলে রাখা হোক, পোল মোরেল স্বেচ্ছাকৃতভাবে গার্টুট মোরেলকে তার এক্সেসিভ পেইন থেকে, অত্যন্ত যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য সে স্বেচ্ছাকৃতভাবে তার মাকে মরফিয়া নামে একটা ড্রাগ, সে ড্রাগের ওভারডোজ দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয় উপন্যাসের শেষের দিকে। এবার 3 নম্বর চরিত্র, এই উপন্যাসের প্রধান চরিত্র যেটা 3 নম্বরের ক্ষেত্রে, সেটা হচ্ছে মিরিয়াম লিভার। মিরিয়াম লিভার হচ্ছে এই উপন্যাসের হিরোইন। উই ক্যান কনসিডার মিরিয়াম লিভার অ্যাজ দ্য হিরোইন অফ দ্য গ্রেটেস্ট নভেল বাই জি.এস. লরেন্স। মিরিয়াম লিভার এই উপন্যাসের একজন ভার্জিন এবং রিলিজিয়াস একটা মহিলা, যার সাথে পোল মোরেলের একটা লাভ অ্যাফেয়ার। প্রথম দিকে তার সাথে প্ল্যাটোনিক লাভ অ্যাফেয়ার ছিল, এবং পরবর্তীতে সেটা সেনসেশনাল বা রোমান্টিক লাভ অ্যাফেয়ারে পরিণত হয়। 4th নাম্বার, এই উপন্যাসের আরো একটি লেডি ক্যারেক্টার, তার নাম হচ্ছে ক্লারা ডস। ক্লারা ডস হচ্ছে পোল মোরেলের সেনসেশনাল লাভার, বিলাভেড, প্রিয়তমা। ক্লারা ডোজের সাথে পোল মোরেলের একটা ব্যাপক পরিমাণে যে ফিজিক্যাল ইন্টেনশনাল যে লাভ অ্যাফেয়ার, ইলিসিট লাভ অ্যাফেয়ার, সেটা ফুটিয়ে তোলা হয়েছে। ক্লারা ডস হচ্ছে একজন তার স্বামী থেকে সেপারেটেড একটা মহিলা। তার স্বামীকে সে ডিভোর্স করেনি, তার হাজবেন্ডকে সে ডিভোর্স করেনি, কিন্তু তার থেকে সে সেপারেট একটা লাইফ লিড করছে। তার স্বামীর নাম হচ্ছে ব্যাক্সটার ডস। ব্যাক্সটার ডস একজন ধনাঢ্য ব্যক্তি, তিনি একজন হ্যান্ডসাম ব্যক্তি, কিন্তু ক্লারা ডসের সাথে তার একটা সেপারেশন চলছে। এই উপন্যাস এইভাবে দেখানো হয়েছে। পরবর্তীতে আমরা যে চরিত্রটা পাই এখানে উইলিয়াম মোরেল। উইলিয়াম মোরেল হচ্ছে পোল মোরেলের এল্ডার ব্রাদার। উইলিয়াম মোরেলকে গার্টুট মোরেল, অর্থাৎ গার্টুট মোরেল হচ্ছে উইলিয়াম মোরেলের মা, সে তাকে নাইট আখ্যা দিয়ে ডাকতো। গার্টুট মোরেলের কাছে উইলিয়াম মোরেল হচ্ছে নাইট উপাধি সম্পন্ন একটা চরিত্র বা সন্তান এই উপন্যাসের। এরপরে যে ক্যারেক্টারটা রয়েছে সে ক্যারেক্টারটা হচ্ছে লুইসা লিলি ডেনিস ওয়েস্টার্ন। এত বড় নাম মনে রাখা দরকার নেই, আমরা যদি জাস্ট লিলি নামটা মনে রাখি। লিলি এই লন্ডনের একটা মেয়ে, এখানে উইলিয়াম মোরেলের সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক এবং যে আইরনিক্যাল রিপ্রেজেন্টেশন, সেই জিনিসটা আমরা এখানে পেয়ে থাকবো। পোল মোরেলের এর পরে যে চরিত্র, সেই চরিত্রটা হচ্ছে অ্যানি মোরেল। অ্যানি মোরেল হচ্ছে পোল মোরেলের বোন, বড় বোন। তিনি একজন স্কুল টিচার এই উপন্যাসে, তিনি একজন স্কুল টিচার। এরপরে পরের চরিত্রটা হচ্ছে আর্থার মোরেল। আর্থার মোরেল হচ্ছে পোল মোরেলের ছোট ভাই, যে প্রথম দিকে মিলিটারি বা আর্মিতে কাজ করে, পরবর্তীতে সে আর্মি থেকে বের হয়ে এসে বিট্রিস, BEATRIC, বিট্রিস নামে একজন মহিলাকে বিয়ে করে। এইটা মোটামুটি প্রধান চরিত্র। তো এই চরিত্রগুলো মনে রাখার জন্য আমরা একটা পিকচার ওয়াইজ টেকনিক এখানে ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে পোল মোরেল, সুতরাং পোল মোরেলের বেলাভেডস যারা, তাদের একটা লিস্ট, এবং তার যে সিবলিংস আছে তাদের একটা লিস্ট নিলে আমরা চরিত্রগুলো সঠিকভাবে মনে রাখতে পারবো। তাহলে দ্য বেলাভডস অফ পোল মোরেল, পোল মোরেলের যে প্রিয়তম ছিল যে দুইটা, তাদের নাম হচ্ছে মিরিয়াম লিভার, এবং দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে ক্লারা ডস। পোল মোরেলের যে সিবলিংস, ভাই বোন, তার লিস্টটা হচ্ছে উইলিয়াম তার বড় ভাই, অ্যানি
তার বড় বোন, আর্থার তার ছোট ভাই। এরপরে দুইটা মাইনর ক্যারেক্টার আমরা পাই, যে মিসেস র্যাডফোর্ড যেটা হচ্ছে ক্ল্যারাডোসের মা, এবং এডগার লিভার হচ্ছে পল মোরেলের বন্ধু, লিভার পরিবারের। তো এই ছিল মোটামুটি আমাদের প্রধান চরিত্র এবং কেন্দ্রীয় বা সেন্ট্রাল বা মেজর ক্যারেক্টারগুলোর একটা সংক্ষিপ্ত অ্যানালাইসিস, যেটা তোমাদেরকে পরবর্তীতে নভেলটার সামারি বুঝতে বা উপলব্ধি করতে অনেক অনেক হেল্প করে থাকবে। তো আজকে ফার্স্ট পার্ট এই সানস এন্ড লাভার্সের উপরে, এই ফার্স্ট পার্টে আমরা যে তিনটা জিনিস আলোচনা করেছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, থিমস অ্যান্ড ক্যারেক্টার্স। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও শেষে কিছু কথা বলে রাখি, যে যদি ভিডিওটা ভালো লাগে আমাদের এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিওগুলো তুমি সর্বপ্রথম পাওয়ার জন্য বা সর্বপ্রথম ভিউয়ার হিসেবে দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যেন নিচের যে বেল আইকনটা আছে সেটাকে একটা ক্লিক করে রাখবে, যেন কোনো ভিডিও আপলোড হলে সর্বপ্রথম তুমি সেটার ভিউয়ার হতে পারো। হ্যাভ এ গুড ডে গাইস।